থামরে থামরে তোরা ছেড়ে দে ছেড়ে দে। 161তম জন্মবার্ষিকীতেও রাজনীতির ফাঁসে আটকে পড়া রবীন্দ্রনাথ আজ বেঁচে থাকলে বোধহয় শ্যামার এই সংলাপই বলতেন। 18 বছর হয়ে গেল, নোবেল চুরি নিয়ে রাজনৈতিক ঠোকাঠুকি বন্ধ হলো না। নোবেল উদ্ধারে ব্যর্থতা নিয়ে সিবিআইকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী। পাল্টা রাহুল সিনহার নতুন তত্ত্ব, নোবেল চুরিতে নাকি তৃণমূল জড়িত। এই ঠোকাঠুকির পাশাপাশি অবশ্যই আসবো অশনি সংকেতে। তবে এই অশনি আমাদের বাংলার অশনি নয়, সিংহলিতে আসানি মানে ক্রোধ। একাধিক প্রশ্ন তুলবো আজকের আমাদের এই অনুষ্ঠানে। আজ আমাদের প্রথম প্রশ্ন থাকবে, নোবেল চুরির নেপথ্যে তৃণমূল, নতুন তথ্য রাহুল সিনহার। নোবেল উদ্ধার না হওয়া অসম্মানের খোঁচা মুখ্যমন্ত্রী, রাজনীতি রাহুগ্রাস থেকে কি মুক্তি নেই রবীন্দ্রনাথেরও? আজ আমাদের দ্বিতীয় প্রশ্ন থাকবে, 18 বছর পার, সিআইডি ব্যর্থ হয়েছিল, পারেনি সিবিআইও, ব্যর্থতার দায় নেবে রাজ্য ও কেন্দ্র। আমাদের তৃতীয় প্রশ্ন থাকবে, দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন বাবুল সুপ্রিয়র আত্মসহায়কের বিরুদ্ধে সিবিআই এর এফআইআর, তথ্য প্রমাণের ভিত্তিতে পদক্ষেপ নাকি রাজনৈতিক প্রতিহিংসা? আজ এই অনুষ্ঠানে আমাদের চতুর্থ প্রশ্ন থাকবে, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, আয়লা, আমফান, ইয়াসের তাণ্ডব থেকে কি শিক্ষা নিয়েছে প্রশাসন? এই অনুষ্ঠানে আমাদের পঞ্চম প্রশ্ন থাকবে, এখনো কেন সর্বত্র করা গেল না কংক্রিটের নদী বাঁধ? কেন বারবার বিপন্ন হতে হবে অসহায় মানুষগুলোকে? কেন্দ্র না রাজ্য, এর দায় কার? এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো নোবেল তদন্ত নিয়ে ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বলছেন রাহুল সিনহা। দেখুন। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতেই শতবর্ষ পরে সাধ করে লিখেছিলেন কবি, কিন্তু একথা ঘুণাক্ষরেও আশা করেননি যে 161তম জন্মবার্ষিকীতে দাঁড়িয়েও তাকে এভাবে রাজনীতির মারপ্যাঁচে আবদ্ধ থাকতে হবে। রবীন্দ্র জয়ন্তীতেও বাদ গেল না বাগযুদ্ধ। নোবেল চুরি নিয়ে নতুন তত্ত্ব সামনে আনলেন বিজেপি নেতা রাহুল সিনহা, আর রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে গিয়ে নোবেল সন্ধানে সিবিআই এর ব্যর্থতা নিয়ে খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করছি, নোবেল কোথায় আপনি খুঁজে দিন। কারণ মমতা ব্যানার্জি পরিষ্কার বলেছিলেন, নোবেল যদি সিবিআই না পারে আমি খুঁজে দেব। তৃণমূলেরই লোকেরা, তৃণমূলেরই যোগসাজশে নোবেল চুরি হয়েছে। এখনো আমার দুঃখ হয় তার নোবেল প্রাইজটা আজও উদ্ধার হয়নি। দীর্ঘদিন হয়ে গেছে। এটা বামফ্রন্ট আমলের ঘটনা। তদন্ত করতে দেওয়া হয়েছিল সিবিআইকে। সিবিআই তদন্তটা সম্ভবত ক্লোজ করে দিয়েছে। সমস্ত এভিডেন্স আমি জানি না আদৌ আছে কিনা, কিন্তু এটা আমাদের বড় অসম্মান। উনি তো দাবি করেছিলেন তখন বিরোধী নেত্রী যে সিবিআইকে দিয়ে তদন্ত করাতে হবে, রাজ্য সরকারের তদন্ত চলবে না। তো সাথে সাথে তো বামফ্রন্ট সিবিআইকে দায়িত্ব দিয়ে দিয়েছিল, করেনি কেন? তারপর তো উনি কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন, খোঁজ নেননি কেন? 11 বছর ধরে তো মুখ্যমন্ত্রী আছেন, একবারও খোঁজ নেননি কেন? আজকে হঠাৎ মনে পড়েছে। 2004-এর 25শে মার্চ জানা যায় শান্তিনিকেতন থেকে চুরি গিয়েছে কবিগুরুর নোবেল। সেই সঙ্গে তাঁর ও পরিবারের ব্যবহৃত আরও প্রায় 50টি দুর্মূল্য জিনিসও খোয়া গেছে। রাজ্য পুলিশের তদন্ত চলাকালীনই তদন্তভার দেওয়া হয় সিবিআইকে, কিন্তু রবি কোষে নোবেল আজও ফেরেনি। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আজ তার 161তম জন্মবার্ষিকী। কোনো সন্দেহ নেই যে বাঙালির অস্থিমজ্জার সঙ্গে তিনি যুক্ত, এটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। কিন্তু বঙ্গ রাজনীতির সঙ্গেও যে এভাবে যুক্ত তা কে জানতো? রাহুল সিনহা বলছেন নোবেল চুরির সঙ্গে আমি বিমল শঙ্কর নন্দর কাছে যাব, তৃণমূল যুক্ত, তৃণমূলের যোগসাজশে তৃণমূলের লোকেরা নোবেল চুরি করেছে। বিমলদা, 2004 সালের 25শে মার্চ, 18 বছর হয়ে গেছে। রাহুল সিনহা সাধারণ কোনো নেতা নন, আপনাদের দলের প্রাক্তন রাজ্য সভাপতি, এই মুহূর্তে রাজ্য কমিটির সদস্য। একটাই তো প্রশ্ন থাকে যে যদি তিনি জানতেন তাহলে রাজ্য পুলিশ বা পরবর্তীকালে যখন সিবিআই তদন্ত করছে রাহুল সিনহা বলেননি কেন, কোনো লিড দেননি কেন? প্রশ্ন তো এখানেই। না সুমন, তার আগে ওই তৃণমূলের একজন বিধায়ক আজকে একটা কথা বলেছেন। হ্যাঁ দেখাবো, একদম দেখাবো, একটু দেখিয়ে দিলে ভালো আসবো। হ্যাঁ দেখাবো তো, নিজেই কি কি বলেছেন একটু দেখিয়ে দাও, তারপর আমি না হয় কথা বলি। আচ্ছা বেশ, বিমল যখন ইনসিস্ট করছেন আমি রাহুল সিনহার অংশতেও আসবো, কিন্তু তার আগে আরেকজন তৃণমূলের বিধায়ক, ভাতারের বিধায়ক, তিনি ঠিক কি বলেছেন আমার দ্বিতীয় প্রতিবেদনে দেখাবো। দেবাংশুর জন্য তুলে রেখেছিলাম, বিমলদা আগে দেখতে চাইছেন, দেখুন। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা চুরি হয়ে গেছে, এই একটা কারণ। রবীন্দ্রনাথ নোবেল দিয়ে তাকে অপমান করেছিল। রাজনীতিবিদদের মুখে বিতর্কিত মন্তব্য নতুন কিছু নয়, কিন্তু তাই বলে কবিগুরুর জন্মদিনে তাঁকে নিয়ে বেফাঁস মন্তব্য, তাও আবার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে দাঁড়িয়ে। এমনটাই করলেন ভাতারের তৃণমূল বিধায়ক। রবীন্দ্রনাথ
নোবেল দিয়ে তাকে অপমান করেছিল বলে আমাদের বাংলার ছেলেরা সেই নোবেলটা চুরি করে নিতে, যার জন্য সিবিআই করে এখন বিজেপি লাফাচ্ছে। দেখুন সিবিআই সেই নোবেলটা বার করতে পারেনি। ও বেল আর নোবেলের মধ্যে গুলিয়ে ফেলেছে। হয় থানার বেল দেখেছেন, নাহলে ছোটবেলায় যে গাছ থেকে বেল পেড়েছেন সেই বেল দেখেছেন। বাঙালিদের ইমেজকে, বাঙালিদের সেন্টিমেন্টকে মাটিতে মেশালো এই বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় উচিত তাকে ডেকে নিয়ে একটা টার্মিনেট করে দেওয়া, তার বিধায়ক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া। কটাক্ষের মুখে পড়ে শেষ অবধি আজব সাফাই দেওয়ার চেষ্টা করেন তৃণমূলের ভাতারের বিধায়ক। আমাদের এক মাস্টারমশাই বললেন যে রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম সেই জন্য হয়তো নোবেলটা চুরি হয়ে গেছে। ওই কারণে বিজেপি বহু মানুষ সিবিআই করে লাফাচ্ছে সব কেসেতেই। তা সিবিআই তো এটা তদন্ত করে বার করতে পারলো না। যদি আমার ওই আগেকার কথাটা যদি বলে থাকে সেটা ঠিক আছে, ওটা আমার ভুল, মানে অন্যমনস্কবশত বেরিয়ে গেছে। রবীন্দ্রনাথ মনে করতেন সংকীর্ণ ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির চেয়ে দেশ গঠন অনেক বেশি জরুরি। তিনি লিখেছিলেন, রাষ্ট্রিক মহাসন নির্মাণের চেয়ে রাষ্ট্রিক মহাজাতি সৃষ্টির প্রয়োজন আমাদের দেশে অনেক বড়। কিন্তু একে অপরকে ছোট করতে ব্যস্ত রাজনীতিবিদরা কি আদৌ তাতে বিশ্বাসী? কমল কৃষ্ণ দে, দীপক ঘোষ ও সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিমলদা কি এবার বলবেন যে মান গোবিন্দ অধিকারীর কথা শুনে রাহুল সিনহা বলেছেন? না, আমার কথা হচ্ছে রাহুল সিনহা কার কথা শুনে বলেছেন আমি বলতে পারবো না, কিন্তু শাসক দলের একজন বিধায়কের যদি এই অ্যাটিটিউড হয় যে রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অসম্মান করা হয়েছিল, এরকম একটা থিওরি সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়ার ক্ষেত্রে চালু করা হয়েছিল, পদ্মশ্রী দিয়ে অসম্মান করা হয়েছে। আমরা এটাও স্বীকার করি, আমি এই চ্যানেলেই বলেছি যে অবশ্যই সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মভূষণ বা ভারতরত্ন দিলে অনেক বেশি খুশি হতাম, কিন্তু পদ্মশ্রী দিয়ে অপমান করা হলো, এই থিওরিটাও তো বাজারে চালানো হয়েছিল। ফলে এই ভদ্রলোক, এই মান গোবিন্দ নাকি, জানি না কতখানি ওনার মান সম্মান রয়েছে, এই দলের কারোরই তেমন একটা মান সম্মান আছে বলে আমার মনে হয় না, কিন্তু তিনিও একই থিওরি বাজারে আওড়াচ্ছেন যে বাঙালিরা নোবেল চুরি করেছে। বাঙালি নাম বললেন যতটুকু আমি শুনেছি, কারণ নোবেল দিয়ে অপমান করা হয়েছিল। তো ওনাকেই তো আগে জিজ্ঞেস করা উচিত, রাহুল সিনহাকে না ধরে, যে বাপু তুমি বলে দাও যে কোন কোন লোকটা নোবেল চুরি করেছিল। ফলে এই যে সিবিআই তদন্ত এখানে হয়, সফল হয় না, তার একটা বড় কারণ সিবিআই তদন্ত করতে এলে কেউ না কেউ চেয়ার পেতে ধর্মতলায় বসে পড়েন। কাউকে অ্যারেস্ট করলে তার অফিসের সামনে ধর্ণা মানছি, মান গোবিন্দ বাবুকে জিজ্ঞাসা করা উচিত, রাহুল বাবুকেও জিজ্ঞাসা করা উচিত। সেটা স্পেসিফিক্যালি বলছেন, গোবিন্দ বাবুকে জিজ্ঞেস করুন যে এই ধরনের অদ্ভুত থিওরি উনি দিলেন কোথা থেকে। এই থিওরি যদি উনি জানেন উনি বলুন না কোন বাঙালিরা চুরি করেছে। ফলে এই থিওরি তো ওনার কাছ থেকেও জানা উচিত। এবং ইনি তো হেজিপেজি লোক নন, ইনি একটি রাজনৈতিক দল, যে পশ্চিমবঙ্গের শাসক দলের একজন বিধায়ক। আমি তো শুনেছি খুব গুরুত্বপূর্ণ নেতাদেরই বিধায়ক করা হয়, ফলে তাকে তো এইটা জিজ্ঞেস করা উচিত। আর সবচেয়ে বড় কথা, এ রাজ্যে রাহুল সিনহাও তো হেজিপেজি লোক নন, আমি আবার বলছি, প্রাক্তন রাজ্য সভাপতি, এই মুহূর্তে রাজ্য কমিটির সদস্য। কৃতি দিয়ে থাকেন মান গোবিন্দ বাবু, যে তাকেই তো আগে জিজ্ঞেস করা উচিত, তারপর না হয় রাহুল সিনহার কাছে আমরা যাব। ন্যাচারালি এ রাজ্যে আরেকটা কথা বলেই শেষ করি, এ রাজ্যে সিবিআই তদন্ত করতে গিয়ে পদে পদে যে বাধা পায়, কেউ বেঞ্চ পেতে, কেউ খাটিয়া পেতে বসে পড়ে রাস্তাঘাটে, কেউ অফিসের সামনে গিয়ে ধর্ণা দেয়, এই রাজ্যে সিবিআই ঠিকঠাক তদন্ত করতে পারে এটা তো সকলেই জানে। তাই আমি দেবাংশুর কাছে আসব। আমি শুধু একবার বিমলদার কথার প্রেক্ষিতে বলবো যে সন্ধ্যা মুখোপাধ্যায় এবং রবীন্দ্রনাথের এই বিষয়টার মধ্যে সামান্য সূক্ষ্ম তফাৎ আছে। সন্ধ্যা মুখোপাধ্যায়কে যখন দেয়া হয়েছিল তিনি জীবিত এবং তিনি রিফিউজ করেছিলেন। আমি মান, অপমান, সম্মান, অতিরিক্ত সম্মান, আমি সেই বিতর্কেই যাচ্ছি না, কিন্তু নোবেল পুরস্কার, মানে আমি আবার এটা বাঙালির কাছে রিপিট করার দরকার নেই যে আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের বাংলা ভাষা সারা পৃথিবীর কাছে আমাদের মুখ উজ্জ্বল হয়েছিল এবং প্রথম এশিয়ার নোবেল প্রাইজ, যার ফলে বিশ্ব সাহিত্যে স্বর্ণাক্ষরে বঙ্গ সাহিত্যের নামটা চিরকালীন লেখা হয়েছিল, সেখানে এই রাজ্যের একজন জনপ্রতিনিধি, আমি দেবাংশুর কাছে আসব, যে নোবেল দিয়ে তাকে অপমান করা হয়েছিল এবং সেই জন্য বাংলার ছেলেরা নোবেলটাকে চুরি করে নিয়েছে। আমি বলছি, আমি জানি না রাহুল বাবুর সঙ্গে টেলিফোনে এই মান গোবিন্দ বাবুর কথা হয়েছিল কিনা, অথবা দেবাংশু, বাংলার ছেলে, এটা তো কোনো রাজনৈতিক কনোটেশন নেই এটার, বাংলার ছেলেদের অপমান করার অধিকার এই তৃণমূলের বিধায়ককে কে দিয়েছে? দেবাংশু। না, প্রথমেই রবি ঠাকুরকে তার জন্মদিনে প্রণাম জানাই এবং যারা বসে রয়েছেন তাদের সবাইকে শুভ সন্ধ্যা। দেখুন,
প্রথমেই বলি এই বক্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং তিনি যে অন্যমনস্ক হয়ে বলেছেন তিনি সেটা নিজেই আপনাদের প্রতিবেদনে পরবর্তীকালে হয়তো স্টেজ থেকে নেবেই আপনাদের বাইট দিয়ে স্বীকার করেছেন যে আমি অন্যমনস্ক হয়ে যদি কিছু বলে দিয়ে থাকি তাহলে হয়তো সেটা আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। আরো মারাত্মক কথা বলেছেন যে একজন মাস্টার মশাই তাকে বলেছিলেন। কোন মাস্টার মশাই যিনি বলেন যে নোবেল পুরস্কার পেলে রবীন্দ্রনাথের অপমান হয়েছিল? না, সেটা আমারও জানা নেই। ওই মুহূর্তে যিনি আপনাদের ফিল্ডে সাংবাদিক ছিলেন তিনি বলতে পারবেন, কারণ তিনি পুরো ঘটনাটা দেখেছেন, আমি ছিলাম না। তবে আমি মানগোবিন্দবাবু যেহেতু তার মুখ ফসকানোর কথাটা বলে দিয়েছে, আমি সেখানটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না, তিনি নিজেই বলেছেন। তবে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বিমলদা বলেছেন, তার মধ্যে একটা কথা হচ্ছেন যে গুরুত্বপূর্ণ লোকেরাই বিধায়ক হন। ঠিক, গুরুত্বপূর্ণ লোকেরা টিকিট পান আর মানুষ ততোধিক গুরুত্বপূর্ণ লোককে বিধানসভায় নির্বাচিত করেন, হয়তো সবাইকে সবসময় করেন না। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, আমাদের এখানে থাকা বিমলবাবু হয়তো খুব ভালো মতো জানেন যে রাহুল, এবং আপনারা প্রত্যেকে জানেন যে রাহুলবাবু আজকে এই বক্তব্যটা রেখেছেন সুমনদা, সেই রাহুলবাবুর এই বক্তব্যটা প্রথম না। আপনার মনে থাকবে গত বছর যখন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কারে পুরস্কৃত হলেন, আপনি তার ইন্টারভিউ করেছিলেন, আমার মনে আছে। সেই সময় এই রাহুল সিনহা কি বলেছিলেন? উনি বলেছিলেন যাদের বিদেশি বউ আছে তারাই নোবেল পায়। অর্থাৎ বিজেপির বাঙালি সম্পর্কে ধারণাটা, নোবেল প্রাপ্তি সম্পর্কে ধারণাটা খুব স্পষ্ট। এবং রাহুল বাবুর সমস্যাটা হচ্ছে, যেটা কুণালদাও আজকে বলেছেন, উনি এতবার ভোটে পরাজিত হয়েছেন। আপনাদের মনে আছে উনি একবার টিভির সামনে বসেও বলেছিলেন যে আমি বিজেপিকে 40 বছর সেবা করলাম, বিজেপি আমায় দেখলো না। ফলে ওনার একটা সমস্যা রয়েছে। কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই, এই বিজেপি, আপনার মনে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মঞ্চে দাঁড়িয়ে সেখানে রাজনৈতিক স্লোগান তোলা, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, আপনাদের প্রত্যেকের মনে আছে তার বড় বড় নেতারা এসে বলছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো নয়, শান্তিনিকেতনে। আরেকজন তো নকল রবীন্দ্রনাথ ঠাকুর সে যে বিরাট বড় দাড়ি নিয়ে গত বছর এসে গোটা রাজ্য ঘুরলেন হই 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 করে, 277 থেমে গেল। তো এইরকম ঘটনা আমরা দেখেছি। বাংলার মানুষ এটাকে ভালো করে যাচাই করতে পারেন। আজকে উনি বলছেন তৃণমূল 2004-এ কোথায়, রাজ্যে কোথায় তৃণমূল, সেরকম রাজনৈতিক অস্তিত্বই তো নেই। সেই রকম জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন তৃণমূলের যোগ রয়েছে। তো আমার কথা হচ্ছে সিবিআই কে বলুন বাবা আমরা হাত তুলে নিচ্ছি তদন্তটা থেকে, তারপরে দেখুন না কি হয়, কোথা থেকে কি করা যায়। বিমল শঙ্কর নন্দন, না, আমার কথা হচ্ছে দেবাংশু চাইবে নিশ্চয়ই তার বিধায়ককে বাঁচিয়ে কথা বলতে। আমি পরিষ্কার একটা কথা বলি, এই ধরনের লোকগুলোকে এরা এনেছে। কেউ বলে বিরোধীকে একটা জায়গায় দেবো না, গত কয়েকদিন ধরে যে যা পাচ্ছে বলে চলেছে। একদম পঞ্চায়েতে বিরোধীকে দাঁড়াতে দেবো না, একটা আসন দেবো না, আর এনি এক কাঠি ওপরে গিয়ে রবীন্দ্রনাথের বলছি বিমলদা বিদেশি বউ থাকলে কি নোবেল পাওয়া যায়? আমি শেষ করি। সেটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। এইসব বিতর্ক চলতে গেলে একদম নেভার এন্ডিং প্রসেস চলবে। আমার কথা হচ্ছে, এক ভদ্রলোক এই ধরনের যিনি কথা বলেন, সেই কথাটা কতখানি নিম্ন রুচি সম্পন্ন হতে পারে যে রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অসম্মান করা হয়েছিল, বাঙালির ছেলে চুরি করেছে, এই কথাগুলো বলে এরা যারা বাঙালি আনার চেষ্টা করছে, এরা যারা অন্য রাজ্য থেকে এলে তাকে ভিন রাজ্যের লোক তাকে বহিরাগত বলে তকমা দিয়ে দেয়, তারা বাঙালির ছেলের এইরকম অসম্মান করছে। জাস্ট যারা দর্শকরা মনে করি না, যারা দর্শকরা দেখেছেন তারা জানেন এই দলের লোকেদেরই আমায় দেয়, কোন দলে আমায় দেয়, কে কতখানি মুখ্য হতে পারে। আমি বলছি, আমি কিন্তু মানগোবিন্দ বাবুর বক্তব্য নিয়েও বললাম যে তিনি নিজে ক্ষমা চেয়েছেন, তিনি বলেছেন আমি মুখ ফসকে বলে ফেলেছি, আমি সেটাকেও বলেছি, আমি রাহুল বাবুর বক্তব্যটাও বলেছি। বিমল বাবু সন্তর্পণে রাহুল বাবুর বক্তব্যটাকে এড়িয়ে চলে গেলেন, কারণ তিনি নিজেই জানেন তিনি এখন যে দলটা করছেন তার প্রাক্তন রাজ্য সভাপতির এই বক্তব্যকে ডিফেন্ড করার মতো ভাষা তারও জানা নেই। আমি তো বলছি এই বক্তব্যটা ততোধিক নিন্দনীয়, কিন্তু তার চেয়েও বেশি নিন্দনীয় যিনি নোবেল প্রাপ্তির দিক থেকে তিনি খোঁজেন কার বিদেশি বউ না স্বদেশি বউ না বিহারি বউ না বাঙালি বউ। আমি বলছি এগুলো আজকে আলোচনার বিষয় হতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন, যতজন বাঙালি নোবেল পান এটা আমাদের গর্বের বিষয়। বাঙালি সবচেয়ে বেশি নোবেল দিয়েছে দেশটাকে, এটা নিয়ে গর্ব করার বদলে যারা ব্যঙ্গ বিদ্রুপ করেন তাদের ওই টিভি চ্যানেলে বসে কি করে। আমি এই আলোচনা নিঃসন্দেহে আরেকটু এগিয়ে নিয়ে যাব। পবিত্র সরকার এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি বলছি পবিত্রদা, এই যে বিষয়টা, আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি বাংলার অনেক রাজনীতিবিদ যে রবীন্দ্র চর্চার ধারে পাশে নেই সেটা অন্তত পরিষ্কার হয়ে গেছে। কেউ সম্পূর্ণ বিকৃত তথ্য দিচ্ছেন, সত্যের সঙ্গে যার ন্যূনতম যোগাযোগ নেই, আবার কেউ কত বড় রবীন্দ্র ভক্ত সেটা প্রমাণ করার জন্য একেবারে প্রতিযোগিতা চলছে। আমি বলছি রবীন্দ্রনাথকে আমাদের রাজ্যের সংকীর্ণ রাজনীতি থেকে কি একটু মানে সেখানে নামানোটা খুব জরুরি ছিল এই 161তম জন্মবার্ষিকীতে। পবিত্র সরকার, না, রাজনীতি যারা করেন তাদের তো জনসাধারণের চোখ কানের সামনে থাকতে হয়, এটা তাদের স্বার্থ। তার ফলে যে উপলক্ষটা যখন আসে তারই তারা সুযোগ নেন। 25শে বৈশাখ আজকে এসেছে, ফলে কিছু রাজনৈতিক উচ্চারণ হবে রবীন্দ্রনাথকে জড়িয়ে, তাতে খবরের কাগজে খবর হওয়া যায়, টেলিভিশনে খবর হওয়া যায়, সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া।
এতে আমি দোষ কিছু দেখি না। ব্যাপার হচ্ছে ওই মানগোবিন্দবাবু মুখ ফসকে বলেছেন, সেটা ঠিক কথা, তিনি নিজে স্বীকার করে নিয়েছেন। আমি ওর ধারে কাছে যাব না, কারণ রাজনৈতিক নেতাদের শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলার মতো রুচি আমার নেই। যেটা কথা যে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখার কিছু নেই। রবীন্দ্রনাথের নোবেলের মেডেলটা চুরি গিয়েছিল, সেই মেডেলটাকে পরে সুইডিশ কর্তৃপক্ষ তারা একটা তার নকল পাঠিয়ে দিয়েছেন শান্তিনিকেতনে। আমি বলছি যে এই ঘটনাটায় রবীন্দ্রনাথের যে কৃতিত্ব, নোবেল পুরস্কার পাওয়া, সেটা ইতিহাস থেকে মুছে যাবে না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে রবীন্দ্রনাথ যে কারণে রবীন্দ্রনাথ আমাদের বাঙালির শুধু একজন সবচেয়ে বড় আইকন নন, সারা পৃথিবীতেই মানে মানুষের কাছে সম্মানিত। আমি তার কিছু কিছু খবর রাখি, স্পেনে তিনি কতটা জনপ্রিয়, জাপানে তিনি কতটা জনপ্রিয়, পুরনো চেকোস্লোভাকিয়ায় কতটা জনপ্রিয় ছিলেন, সোভিয়েতে আগেকার কতটা, সে খবর রাখি আমি। ফলে সেই রবীন্দ্রনাথকে এই তুচ্ছ ঘটনাটা মুছে দিতে পারবে না। কাজে এটা একটা ওই খবরের কাগজে দৈনিক বা টেলিভিশনের দৈনন্দিন তর্ক চলতেই পারে, রাজনৈতিক তর্ক চলতে পারে। ঠিকই, রবীন্দ্রনাথ একটা শুধু আমার প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আপনি ঠিকই বলেছেন যে নোবেল চুরি, সেই সোনার এক্স্যাক্টলি সোনার মেডেলটা চুরি হলে রবীন্দ্রনাথের কৃতিত্ব 1 কমবে না, বঙ্গজীবনে তার গুরুত্বও কমবে না। কিন্তু কোথাও একটা সেটা যদি উদ্ধার না হয়, আইন শৃঙ্খলা নিয়ে বা তদন্ত নিয়ে যে কোনো, সেটা যে এজেন্সি করুক না কেন, রাজ্যের বা কেন্দ্রের, প্রশ্ন তো উঠবে। ওয়ার্ল্ড কাপ এর আগের যে স্মারকটি জুলেরিমে কাপটা চুরি হয়েছিল, সেটা পাওয়া গেছিল। স্ক্রিম বলে ছবিটা একাধিকবার চুরি হয়েছে, একাধিকবার পাওয়া গেছে। মোনালিসা 2বার চুরি হয়েছিল, পাওয়া গেছিল। কিন্তু আমি বলছি যে এখানে বঙ্গ সমাজে যে প্রতি বছর বা কয়েক বছর অন্তর সবাই নোবেল পাচ্ছেন, ব্যাপারটা তা নয়। এই রকম একটা সংগ্রহালয় থেকে যদি চুরি যায় এবং তারপরে একাধিক এজেন্সি তদন্ত করেও না পায়, কোথাও একটা তদন্তের ওপর একটা কালো দাগ লাগে, এটা মানবেন? না, এটা তো আমি অবশ্যই মানব যে অপরাধ যদি ঘটে, অপরাধের মানে অপরাধীকে ধরা এবং তার বিচার এবং তার শাস্তি, এইটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, যে কোনো রাষ্ট্রের, যে কোনো গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। একদম। সেখানে ব্যর্থতা দেখা গেছে, সিবিআইয়েরও ব্যর্থতা দেখা গেছে, বাংলা পুলিশেরও ব্যর্থতা দেখা গেছে। যেমন আনিস হত্যার তদন্তে বাংলা পুলিশের যে রায় দিয়েছে, সেটা যাই হোক কিছু মানুষ গ্রহণ করেননি। পুলিশের ব্যর্থতারও ঝুড়ি ঝুড়ি উদাহরণ আছে, সিবিআইয়ের ব্যর্থতারও বা দীর্ঘসূত্রিতার ঝুড়ি ঝুড়ি উদাহরণ আছে। সেগুলো আমার কথাতে, আমার সমালোচনায় কতটা তার উন্নতি অবনতি হবে আমি জানি না, কিন্তু আমার মূল কথা এই যে এই ধরনের একজন, আমি রাজনৈতিকভাবে তৃণমূলকে সমর্থন করি না, কিন্তু এই ভদ্রলোক মানগোবিন্দবাবু তিনি একটা মুখ ফসকে বলে ফেলেছেন কথা, সেই দিয়ে এতটা হয়েছে করবার কিছু নেই আর কি। রাহুলবাবুও কেন বলেছিলেন আমি জানি না, যে কারা নিয়েছে এইসব কথা থেকে মনে হয় যে তারা জানেন কারা ওটা পদকটা চুরি করেছে। এইগুলো ছেলে মানুষই কথাবার্তা রাজনৈতিক নেতাদের বলতে হয়, বলে তারা নিজেরাই ফাঁপড়ে পড়ে যান এবং তার ফল তাদের ভুগতে হয়। এই হলো কথা। রবীন্দ্রনাথের কিছু যায় আসে না। একেবারে আমি সম্পূর্ণ আপনার সঙ্গে একমত। আমি শুধু একটাই জিনিস বলবো, যে বিষয় যখন রবীন্দ্রনাথকে নিয়ে 2022-এ দাঁড়িয়ে আমাদের এই বাংলার মাটিতে একজন রাজনীতিবিদ কথা বলছেন, তিনি যে দলেরই হন না কেন, একটু সচেতন থাকবেন না? আমি বলছি রবীন্দ্রনাথকে নিয়ে মুখ ফসকে সব কথা কি বলা যায়? আর বললে সমালোচনা তো শুনতেই হবে। আমি এখানে আমার পরের প্রতিবেদনটা, যেহেতু তদন্তের কথা হলো, এই নোবেল চুরি নিয়ে ঠিক কি হয়েছিল, আমি যদি টাইম লাইনটা দেখি, পরপর সাজাই, কবে কি হয়েছিল দেখুন তো। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য নোবেল সম্মান পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শোনা যায় সেই অনুবাদের পাণ্ডুলিপি ইংল্যান্ডে হারিয়ে ফেলেছিলেন কবিগুরু। শেষমেশ 3 দিন পর লস্ট অ্যান্ড ফাউন্ড ডিপার্টমেন্ট থেকে পাণ্ডুলিপিটি খুঁজে পাওয়া যায়, কিন্তু 18 বছর আগে বিশ্বকবির চুরি যাওয়া নোবেল পদক আর খুঁজে পাওয়া যায়নি। সিআইডি, সিবিআই কেউই এই চুরির কিনারা করতে পারেনি।
2004 সালের 25শে মার্চ সকালে বাজ পড়ার মতো আছড়ে পড়েছিল খবরটা। শান্তিনিকেতনের উত্তরায়ণ কমপ্লেক্সের রবীন্দ্র ভবন থেকে কবিগুরু নোবেল পদক সহ প্রায় 50টি দুর্মূল্য জিনিস চুরি হয়ে গেছে। এর মধ্যে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার আংটি, সোনার বোতাম, পকেট ঘড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর বিয়ের বেনারসি, সোনার নোয়া, একজোড়া কানের দুল, কফি কাপের স্ট্যান্ড, সোনার পকেট ঘড়ি। এই ঘটনার অভিঘাত এতটাই মারাত্মক ছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ফোন করেন বিশ্বভারতীর উপাচার্যকে। দুদিন বাদে অর্থাৎ 27শে মার্চ নোবেল চুরির তদন্তভার নেয় সিআইডি। 2004 সালের 28শে মার্চ নোবেল চুরিতে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে 3টি জনস্বার্থ মামলা দায়ের হয়। মার্চ মাসের 31 তারিখ নোবেল চুরির তদন্তভার দেয়া হয় সিবিআইকে। কিন্তু 3 বছর পর 2007 সালে বোলপুর আদালতে সিবিআই জানায় নোবেল চুরির তদন্তের অগ্রগতি না হওয়ায় তারা সাময়িকভাবে তদন্ত বন্ধ রাখতে চায়। কিন্তু কয়েকদিনের মধ্যেই আবার আশার আলো দেখা যায়। সূত্রের খবর, বাংলাদেশের গোয়েন্দারা এক সন্দেহভাজনকে গ্রেফতার করে, তাকে জেরায় কিছু সূত্রও মেলে। এরপরই সিবিআই আদালতে ফের তদন্ত শুরুর আবেদন জানায়। 2008 সালের সেপ্টেম্বরে ফের তদন্ত শুরু করে তারা। কিন্তু 2009 অগস্টে বোলপুর আদালতে সিবিআই জানিয়ে দেয় তারা নোবেল চুরির তদন্ত বন্ধ করছে। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। সূত্রের খবর, 2014 সালে রাজ্যের 3 আইপিএস এর নেতৃত্বে সিট তৈরি করে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু হয়। এরপর নবান্নের তরফে সিবিআইকে চিঠি দিয়ে বলা হয় রাজ্য সরকারকে তদন্তভার হস্তান্তরিত করতে, যদিও সিবিআই সরকারিভাবে রাজ্যের হাতে তদন্ত হস্তান্তর করতে চায়নি। নোবেল চুরিতে তখনকার যারা বিশ্বভারতী কর্তৃপক্ষ ছিল তাদের হাত আছে, কারণ তাদের সহযোগিতা ছাড়া এটা চুরি হতে পারে না। তৃণমূল বিশ্বভারতীর কখনোই কোনো দায়িত্ব ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না, তার কারণ এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং সিবিআই সেজন্যই কেসটাকে ক্লোজ করেছে, কারণ তাহলে কেন্দ্রীয় সরকারের লোকেরাই ধরা পড়তো। আজকে যেমন মহামান্য বিধায়ক তিনি বলে দিয়েছেন যে বাংলার ছেলেরা নোবেল চুরি করেছেন, তার কাছে নিশ্চয়ই সঠিক কোনো তথ্য আছে। রাজ্য পুলিশকে সহযোগিতা করলে সুমোটো তারা রবীন্দ্রনাথের নোবেল খুঁজে এনে দিতে পারবে। শান্তিনিকেতনে রবীন্দ্র ভবনের সংগ্রহশালায় আপাতত রয়েছে কবিগুরুর নোবেলের রেপ্লিকা। কবিগুরু যে নোবেল পেয়েছিলেন সেই পদকের পিছনে লেখা ছিল রবীন্দ্রনাথ টেগর, আর এখন যে রেপ্লিকা সংগ্রহশালায় রাখা আছে তার পিছনে লেখা আর্ট টেগর। প্রকাশ সিনহা, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। কথা হচ্ছে বিশ্বনাথ দা, যে রবীন্দ্রনাথকে নিয়ে এত টানাটানি কেন? সাহিত্যে তার অবদান তো চিরকালীন, কিন্তু এই রাজ্যের ভোটের ময়দানে বা রাজনীতির ময়দানেও তার অবদান কি চিরকালীন? আমি বলছি, রবীন্দ্রনাথ রাজনীতিতেও ডিভিডেন্ড দেন? দেখুন, কয়েকজন রাজনীতিবিদ বাদ দিয়ে কার্যত পশ্চিমবাংলার অধিকাংশ রাজনীতিবিদরা কিন্তু রবীন্দ্রনাথের ব্যাপারে অজ্ঞ, এবং সেই অজ্ঞতা বছরকে বছর আমরা দেখে অভ্যস্ত, এবং কি ধরনের অজ্ঞতা আছে সেটা মাঝে মাঝে আমাদের সংবাদ মাধ্যম প্রকাশ করে। আজকেও সেরকম অজ্ঞতা কিছু আপনারা প্রকাশ করেছেন। এটা ঠিক যে রবীন্দ্রনাথ কে মানুষের হৃদয়ের মধ্যে আছে, বিশেষ করে এই আমাদের যে ইন্টেলেকচুয়াল যে সোসাইটি, আমাদের যে বাঙালি যে মধ্যবিত্ত শিক্ষিত সমাজ, তার মধ্যে রবীন্দ্রনাথের গ্রহণযোগ্যতা বিরাট পরিমাণে। এবং সেখানে যদি রাজনীতি নেতারা কি চান, মানুষকে প্রভাবিত করতে চান, রবীন্দ্রনাথকে সামনে রেখে তারা মানুষকে প্রভাবিত করতে চান, ভোটারদের। মানে বিশ্বনাথ, আজকের জাগো বাংলা লিড শিরোনাম হচ্ছে নোবেল পদক ফেরত চাই, শুনে রাখো সিবিআই। একেবারে আমি বলছি যে ধরুন গত 21-এর নির্বাচনে বাংলা বাঙালির যে স্লোগানটা তৃণমূল কংগ্রেস দিয়েছিল, এখানে রবীন্দ্রনাথকে বারবার তারা সামনে এনেছিল, বাংলা বাঙালির জায়গা থেকে রবীন্দ্রনাথকে বা অন্য মহাপুরুষদের সামনে এনেছিল। ফলে রবীন্দ্রনাথ ভোটে, আবার বিজেপির নেতারাও যখন 21-এর প্রচারে আসছিলেন, অন্তত একটা লাইন, একাধিক লাইন অনেক সময় যে উচ্চারণেই হোক না কেন রবীন্দ্রনাথ থেকে কোটেশন। একেবারে ফলে রবীন্দ্রনাথকে ভোটের রাজনীতিতে রাজনীতিবিদরা ব্যবহার করেন, কতটুকু তারা বোঝেন সেটার থেকেও ব্যবহার করেন। এখন এই জায়গাটা কিন্তু আপনাকে পশ্চিমবাংলার রাজনীতির চরিত্র দিয়ে বুঝতে হবে। পশ্চিমবাংলা একটা পলিটিক্যাল সোসাইটি, মানে রাজনৈতিক সমাজ, যেখানে রাজনীতি নেতারা সমস্ত রাজনৈতিক দলের জায়গা থেকে আপনি বিচার করতে পারেন। সমস্ত রাজনৈতিক নেতারা কি করেন, শুধুমাত্র রাজনীতির আঙ্গিনার মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখেন না, প্রশাসনিক আঙ্গিনার মধ্যে সীমাবদ্ধ রাখেন না, আমাদের সমাজ জীবনে ঢুকে পড়েন, আমাদের সমাজ জীবনের প্রতিটি স্তরকে তারা নিয়ন্ত্রণ করতে চান। ফলে রবীন্দ্রনাথ ঠাকুরের সাংস্কৃতিক যে জগৎটা, সামাজিক যে জগৎটা, সেটাও তারা মানে অধিগ্রহণ করতে চান, সেটাও তারা গ্রাস করতে চান, কারণ
সেটা যদি গ্রাস করতে পারি সমাজ জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবি। একটা পলিটিক্যাল সোসাইটিতে কিন্তু আমি আপনাকে বলছি, সোসাইটি যখন রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন রবীন্দ্রনাথ কেন আরো অনেক মহাপুরুষই কিন্তু তাদের নিয়ন্ত্রণে চলে আসবে। আজকে যে বিধায়কের বক্তব্য বা রাহুল সিনহার বক্তব্য, এটা কিন্তু রাজনীতিবিদদের সমাজকে নিয়ন্ত্রণ করবার তাগিদ থেকে রবীন্দ্রনাথকে তাদের মতন করে ব্যবহার করছে। তাতে রবীন্দ্রনাথ অর্থাৎ বিশ্বনাথ চক্রবর্তী বলতে চাইছেন যে রবীন্দ্রনাথকে মাধ্যম করে শুধু যে সমাজ জীবনকে বা বাঙালির সেন্টিমেন্টকে তারা ছুঁতে চান না নয়, তার মধ্যিখান দিয়ে গ্রাস এবং অধিগ্রহণ দুটো কড়া শব্দ ব্যবহার করলেন বিশ্বনাথ চক্রবর্তী। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে, প্রচুর মানুষ এবং টুইট করছেন। আমি দ্রুত একবার কয়েকটা মন্তব্য নেওয়ার চেষ্টা করব এই বিষয়ে। অতীশ চন্দ্র ভাওয়াল লিখছেন, রবীন্দ্রনাথের নোবেল চুরি বাংলার বদনাম, নোবেল উদ্ধার না হওয়া পর্যন্ত এই বদনাম ঘুচবে না। সৌরদীপ ঘোষ লিখছেন, রবীন্দ্র জয়ন্তীতেও কবিগুরুকে নিয়ে এই দড়ি টানাটানি দুর্ভাগ্যজনক। মৃন্ময় চৌধুরী লিখছেন, সিবিআইয়ের চূড়ান্ত অপদার্থতায় আরও একটা উদাহরণ নোবেল তদন্ত। ইমন সমাদ্দার লিখছেন, বাংলার রাজনীতিবিদরা কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে রবীন্দ্র চর্চা করুন, তাতে উন্নতি হবে। অরুণাভ সেনগুপ্ত লিখছেন, রক্তকরবীর সংলাপ মনে পড়ে যাচ্ছে, কলহ করে পৌরুষ দেখানোর এই কি সময়। আজকে অবশ্য একদিকে যেমন রবীন্দ্রনাথের জন্মদিনের উদযাপন ছিল, আর সেই উদযাপনে যখন রাজনৈতিক দল সবাই সামিল হয়েছিল, সেখানে রাজনীতি এবং কলহ তো থাকবেই। দেখুন পরের প্রতিবেদন। দুজনের একে অপরের প্রতি ছিল গভীর শ্রদ্ধা, আবার ইস্যুভিত্তিক মতবিরোধও ছিল। বিহারের ভূমিকম্পের পর গান্ধীজির মন্তব্য রবীন্দ্রনাথ নস্যাৎ করেছিলেন, আর তার সেই তীব্র প্রতিবাদ পত্রটি গান্ধীজি স্বয়ং প্রকাশ করেছিলেন তাঁর সম্পাদিত হরিজন পত্রিকায়, নিজের বক্তব্যে অনড় থেকেই। অর্থাৎ বিরোধিতা কিংবা মতপার্থক্য থাকলেও আলাপ আলোচনা মেলামেশায় বিশ্বাসী ছিলেন দুজনেই। কিন্তু এখনকার রাজনীতিবিদরা কি তাতে আদৌ বিশ্বাসী? নইলে সবেতেই কেন রাজনৈতিক তরজা? তৃণমূল সরকারের তরফে যখন রবীন্দ্র সদন সংলগ্ন ক্যাথিড্রাল রোডে কবি প্রণামের আয়োজন করা হলো, তখন মুরলীধর সেন লেনে বিজেপি রাজ্য পার্টি অফিসে পালিত হলো রবীন্দ্র জন্ম জয়ন্তী। এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেও যায় তৃণমূল বিজেপি দুদলই। সকাল 9টায় ঠাকুরবাড়িতে যান ফেরাদ হাকিম। ফিরাদ হাকিম যখন উপাচার্যের ঘরে কথা বলছেন, তখন ঠাকুরবাড়িতে আসেন দিলীপ ঘোষ। কিন্তু রবীন্দ্র জয়ন্তীতেও বাদ গেল না খোঁচা পাল্টা খোঁচা। সবাই আসুক, কবিগুরুকে প্রণাম জানাক, আমাদের সংস্কৃতিতে বিশ্বাস করুক, হিন্দিটাকেই যাতে সারা ভারতবর্ষের ভাষা না বলে। যদি তাদের মনে হয় যে না তারা ভুল শুধরাচ্ছে, তাহলে বলবো ভগবান ওদের ক্ষমা করে দেয়, ওরা কি করছিল নিজেরাই জানে না। যারা চোখ বন্ধ করে রাখে তারা যখন চোখ খোলে ওটাকে সকাল মনে করে। রবীন্দ্রনাথ সবার হৃদয়ে আছেন, কে কিভাবে শ্রদ্ধাঞ্জলি দেয় সেটা তার ব্যাপার। এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এসে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সঞ্চয়ন মিত্র, সৌভিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ রবীন্দ্রনাথ এবং রাজনীতি, এবার রবীন্দ্রনাথকে অন্তত সরিয়ে রেখে আমরা আলোচনায় দুর্নীতি আর রাজনীতি নিয়ে আসবো এবং আমার এই অনুষ্ঠানের দ্বিতীয় ইস্যুতে আসবো। দ্বিতীয় ইস্যু মারাত্মক। ঘুষ নিয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়ক সুশান্ত মল্লিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। রাজনৈতিক প্রতিহিংসা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বাবুল সুপ্রিয়। দেখব। বালিগঞ্জে জিতেছেন প্রায় 1 মাস হতে চলল, কিন্তু বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ নিয়ে টানাপোড়েন এখনো চলছে। আর এরই মধ্যে রাজনৈতিক তরজার আবহে নতুন বিতর্ক। প্রায় 5 বছর আগে সরকারি টেন্ডার দুর্নীতির মামলায় জড়ালো মোদী মন্ত্রিসভার প্রাক্তন সদস্য বাবুল সুপ্রিয়র তৎকালীন আপ্তসহায়ক সুশান্ত মল্লিকের নাম। দিল্লিতে সিবিআই এর দুর্নীতি দমন শাখায় এই নিয়ে এফআইআরও দায়ের হয়েছে। সিবিআই এর এফআইআরে 4 নম্বরে নাম আছে বাবুল সুপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়ক সুশান্ত মল্লিকের। গত শনিবার সিবিআই এর দায়ের করা এফআইআর এর কপিতে দাবি করা হয়েছে, ঠিকাদার আশুতোষ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যত টাকা ঘুষ নেওয়া হয়েছিল তার মধ্যে 5 লক্ষ টাকা পাঠানো হয় তৎকালীন কেন্দ্রীয় ভারী শিল্প প্রতিমন্ত্রীর আপ্তসহায়ক সুশান্ত মল্লিকের ব্যাংক অ্যাকাউন্টে। এফআইআরে আরও দাবি করা হয়েছে 2016 ডিসেম্বরে আশুতোষ বন্দ্যোপাধ্যায় সুশান্ত মল্লিকের ব্যাংক অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা পাঠিয়েছিলেন। সিবিআই এর এফআইআরে দুর্নীতির যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে, সেই সময় অর্থাৎ 2016 সালে বাবুল সুপ্রিয় ছিলেন কেন্দ্রীয় ভারী শিল্প প্রতিমন্ত্রী। তার 2 বছর আগে প্রথমবার আসানসোলের বিজেপি সাংসদ নির্বাচিত হন তিনি। যে সংস্থায় টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে, তার নাম ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড বা ইপিআই। সংস্থার ওয়েবসাইট বলছে 1970 সালে এই সংস্থাকে ভারী শিল্প মন্ত্রকের অধীনে আনা হয়।
সিবিআই সূত্রে খবর, কয়েক মাস আগে ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেডে ঘুষ নিয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ সামনে আসে। অভিযোগ, ইপিআইতে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোট 50 লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে মোট 7 জনের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত, যার মধ্যে ইপিআই এর তৎকালীন 3 আধিকারিকের নাম আছে, আর নাম আছে সুশান্ত মল্লিকের, যিনি সেই সময় ওই মন্ত্রকের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র আত্মসহায়ক ছিলেন। তো আমি এক্সপেক্টেডই ছিল, আমি একদমই আশ্চর্য নয়। আর 4.5 বছর হলো উনি আমার আত্মসহায়ক নেই। আমরা অনেকদিন আগেই ওনার সঙ্গে কাজ করছি না। আর দেখুন, সিবিআইকে এর একটা জোকে পরিণত করছে। আমার বিরুদ্ধে তো চার্জশিট নয়, কিন্তু কোনোভাবে আমার নামটা ঢোকানো ব্যাপার রয়েছে। আর সুশান্তবাবু প্রিয়রঞ্জন দাসবংশীর সঙ্গে একটা বিরাট সময় কাজ করেছেন, নীতিশ কুমারের সঙ্গে কাজ করেছেন, গিরিধারী গোমাঙ্গর সঙ্গে কাজ করেছেন। আমার নাম নিয়ে আমি একদমই চিন্তিত নই। শুভেন্দু অধিকারী আসানসোলে গিয়ে আমার আরেকজন যিনি কাজ করতেন তার নামেও কুৎসা করেছেন, ব্যক্তিগত কুৎসা করেছেন। বাট এগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ থিং, আমি এটা এক্সপেক্টই করছিলাম। এই ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে ফের কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বাবুল সুপ্রিয় যেহেতু বিজেপিতে ছিলেন এবং বিজেপির সিটিং সাংসদ পদ তিনি ছেড়ে মুখের উপর ইস্তফা ছুড়ে দিয়ে তিনি তৃণমূলে চলে আসেন, ফলে বিজেপি যে তার উপর রুষ্ট রয়েছে এবং তার উপর যারপন্নায় চটে থাকবে, এটা খুবই স্বাভাবিক এবং সেটা ধরে নেওয়া যেতে পারে। এইসব সূত্রেই আর কোথাও কিছু হচ্ছে কিনা আমরা নিশ্চয়ই খোঁজ নেব। বাবুল সুপ্রিয় যতদিন বিজেপিতে ছিলেন, এই সরকারের যতদিন মন্ত্রী ছিলেন, এ ধরনের কোনো অভিযোগ আমরা জানি না। আজ থেকে দল থেকে ছেড়ে অন্য দলে চলে যাওয়ার অর্থই তার বিরুদ্ধে কুৎসা করা বা আক্রমণ করা নয়। এই বিষয়টি যদি কেউ অভিযোগ করে থাকে, তার তদন্ত তার মতো হবে। এই মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র ও সরকারি কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা রুজু করে তদন্ত করছে সিবিআই। প্রকাশ সিনহা, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। ইন্টারেস্টিংলি এখানে দুপক্ষের কাছেই একাধিক প্রশ্ন থাকবে। প্রথমে দেবাংশুকে দিয়ে শুরু করবো। আমার শুধু কৌতূহল, দেবাংশু, যদি বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ না দিতেন, ভোটে না জিততেন, তাহলে এই কেস নিয়ে তৃণমূলের অবস্থানটা কি হতো আমার জানতে খুব ইচ্ছে করছে। প্রতিবাদ আদৌ হতো কি? তার কারণ হচ্ছে কেসটা কি, যে সরকারি মন্ত্রকে দুর্নীতি দমন নিঃসন্দেহে তার কেস। কে করছে এই কেস? সিবিআই, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। বিষয়টা কি, যে ঠিকাদারকে টেন্ডার পাইয়ে দেওয়া হবে বলে ঘুষ নেওয়ার অভিযোগ, বিপুল অঙ্ক আছে তার ভেতরে। অ্যাকাউন্টে অভিযোগ যে বাবুল সুপ্রিয়র প্রাক্তন আত্মসহায়ক, তার অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকেছে। আমি বলছি, এক্ষেত্রে প্রতিহিংসা নিয়ে আপনারা নিশ্চিত হচ্ছেন কেন, কি করে দেবাংশু? না, আপনি একটা প্রশ্ন করলেন যে যদি বাবুল সুপ্রিয় তৃণমূলে না আসতো তাহলে তৃণমূলের অবস্থান কি হতো। এই কেস আমার বক্তব্য হচ্ছে, বাবুল সুপ্রিয় যদি তৃণমূলে না আসতো তাহলে কি এফআইআরটা দায়ের হতো? আমার বক্তব্যের জায়গাটা খুব সহজ, সুমন। সেটা হচ্ছে, ভারতবর্ষের রাজনীতিতে আপনাদের কদিন আগে মনে আছে একটা বিধানসভা নির্বাচন, সম্ভবত হরিয়ানা, সেখানে বিজেপি কংগ্রেস সমান সমান আসন পায় এবং দুষ্মন্ত চৌতালা তাদের দল, তারা সমর্থন দেয়। সমর্থন দেওয়ার পর তাদের ওপর থেকে যা যা অভিযোগ বিজেপি নিজে করেছিল সবকটা তুলে নেয়। মানে এই ঘটনাগুলো আমরা ভারতবর্ষের রাজনীতিতে দেখেছি। আমাদের বক্তব্য হচ্ছে 2016 কেস, সেটা আজকের দিনে দাঁড়িয়ে এফআইআর যে উদাহরণটা দিচ্ছে অনেকটা আমাদের বিমল গুরুং কেসের মতো। না, আমি বলছি, আমি ওটাতেও আসছি। আপনি যদি সময় দেন তাহলে বিমল গুরুং কেস নিয়ে আলোচনা করা যাবে। আমি বলতে চাইছি যে বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে আসার পর, তিনি বিধায়ক হওয়ার পর তার প্রথম প্রতিহিংসার রাজনীতি হচ্ছে রাজ্যপাল তার শপথ গ্রহণ অ্যালাউ করছেন না। এখান থেকেই আলাদা প্রতিবেদন, প্রতিহিংসার রাজনীতি বাংলার মানুষ দেখেছে কিভাবে। সুমনদা, এই বিধানসভা নির্বাচনে তৃণমূল জেতার কয়েকদিনের মধ্যে আমাদের ক্যাবিনেটের মন্ত্রীদেরকে বাড়ি থেকে পাজা খোলা করে তুলে নিয়ে অ্যারেস্ট করা হয়েছিল, আপনাদের মনে আছে। সেখান থেকে একের পর এক চলছে। আর বাবুল সুপ্রিয় তো বিজেপির জন্য একটা সেন্টিমেন্ট। কারণ হচ্ছে, নরেন্দ্র মোদী 2014 সালে আসানসোলে দাঁড়িয়ে বলেছিলেন, মুঝে বাবুল লোকসভা মে চাইয়ে। সেই বাবুল দেবাংশু, আমি বলছি, এই যে কোম্পানির দুর্নীতি নিয়ে, এটা তো কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের অধীনে, এটার নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ইন্ডিয়া লিমিটেড, ইপিআইএল। সেখানকার একাধিক উচ্চপদস্থ শীর্ষ কর্তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ, এই এফআইআর নেম তারা। হ্যাঁ, কিন্তু আপনি আমায় একটা উদাহরণ দেখাতে পারবেন সুমনদা, যে বিজেপি ক্ষমতায় আসার পর তারা তাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন রাজ্যের মন্ত্রী কিংবা একজন রাজ্য এবং কেন্দ্রীয় মন্ত্রীর আত্মসহায়কদের বিরুদ্ধে একটা এফআইআর গোটা ভারতবর্ষে করেছে ফ্রম 2014? একটা এক্সাম্পল দেখান তো।
তো ফলে চমৎকার পয়েন্ট, আমি এটা নিয়ে বিমলদার কাছে আসবো। আমি বলছি যে বাবুল সুপ্রিয় আজকে কেন্দ্রীয় মন্ত্রী নেই, আজকে বিজেপিতে নেই, সেই জন্যই কি এ মামলা? তার কারণ হচ্ছে যে অন্য কোনো দফতরের এই ঘটনার কিন্তু সত্যি সত্যি বিমলদা আমাদের সামনে আসেনি। আর টাইম লাইনটা লক্ষ্য করুন বিমলদা, 2016 সালের ডিসেম্বরের মামলা, বাবুল সুপ্রিয় বিজেপিতে ছিলেন, তারপরে একাধিক মাস একাধিক বছর কিচ্ছু হয়নি, মামলার বিন্দু বিসর্গ সামনে আসেনি। মামলাটা কবে হচ্ছে? 2022 সালের 7ই মে, আজকে 9ই মে আমরা কথা বলছি, ঠিক দুদিন আগে। আমি বলছি আবার সেই ওয়াশিং মেশিনের তত্ত্ব, যে বাবুল সুপ্রিয় যতদিন বিজেপিতে ছিলেন কিচ্ছু হয়নি, যেই তৃণমূলে যোগ দিলেন, ভোটে জিতলেন, সিবিআই মামলা শুরু করলো 7ই মে। বিমল শঙ্কর নন্দ, না 2016 বা 17 সালে যদি কোনো করাপশনের ঘটনা ঘটে 2022-এ ওটা নিয়ে কেস হবে না, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম আছে নাকি? যে 5 বছর আগের কিছু ঘটনা এখন জানতে পারা গেল এখন কেস করা যাবে না, তিনি বিজেপি ছেড়ে গেছেন, এরকম কোনো কথা নেই। এক, দ্বিতীয় কথা, আমি অন্য একটা টাইম লাইন বলি, সেটা হচ্ছে 2021 সালের 12ই মার্চ প্রথম এটা নিয়ে অভিযোগ আসে এবং বাবুল সুপ্রিয় 2021 সালের সেপ্টেম্বরে বিজেপি ছেড়ে চলে যান। আমি কোনো কিছু মিন করতে চাইছি না, আমি শুধু এই টাইম লাইনটা বলছি। দ্বিতীয় কথা, বাবুল সুপ্রিয়, আমি টাইম লাইনটা আপনার কাছেই আসছি বিমলদা, আর একটু ক্লারিফাই করি। আমি বলছি যদি দুর্নীতির কথা সামনেই আসে, তাহলে আমি তর্কের খাতিরে আপনার সমস্ত কথা ঠিক ধরে বলছি যে বাবুল সুপ্রিয়র পক্ষে স্বাভাবিক ছিল তো থেকে যাওয়া, তিনি অন্য দলে যোগ দিয়ে এত ঝুঁকি নেবেন কেন? এলেন, আমি তো সেই ব্যাখ্যা করতে পারবো না, আমি খালি ঘটনাটা বলছি। আরেকটা কথা বলি, বাবুল সুপ্রিয়র নামে কি এফআইআর হয়েছে? হয়নি তো। তার আত্মসহায়ক, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, বাকিরা হেদিয়ে মূর্ছা যাচ্ছে কেন? তার অন্যায় যদি সে করে থাকে তাতে বাবুল সুপ্রিয় কি দায়ী হবে নাকি? যে নিশ্চয়ই তাহলে এখন থেকেই কি আগাম কিছু গান গাওয়া হচ্ছে? আসলে যে রাজনৈতিক দল পশ্চিমবাংলায় রয়েছে তাদের কেউ জেলে গেছে, কেউ জেল থেকে বাঁচার জন্য দৌড়ে বেড়াচ্ছে, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট জামিন অযোগ্য, কাউকে জামিনযোগ্য, কারো জামিন অযোগ্য, গ্রেপ্তারি পরোয়ানা, কেউ জেলের দিকে, কেউ জেলের বাইরে, গোটা দলটা তো এরকমভাবেই চলছে। ফলে এই সিবিআই, এফআইআর এগুলো ওদের খুব পরিচিত শব্দ, ওরা এখন থেকে বাঁচার চেষ্টা করুক, কিভাবে বাঁচবে। বেশ, আমি দেবাংশুর কাছে যাবো। আমি বলছি দেবাংশু, আমি কোট অ্যান্ড কোট বিমল শঙ্কর নন্দ, তোমরা মূর্ছা যাচ্ছ কেন? সত্যি তো বাবুল তো আইনিভাবে বলতেই পারেন যে আত্মসহায়কের কি ঘটনা ঘটেছে আমি জানি না, এখন থেকেই রাজনৈতিক প্রতিহিংসা কেন? এখন তো বাবুল সুপ্রিয়র নাম এফআইআর বা অন্যত্র কোথাও কোনো নাম নেই, ইঙ্গিত নেই। না না, আমার বক্তব্য হচ্ছে বাবুল সুপ্রিয়কে যখন কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিল বিজেপি, যদি বিমলদার কথাই সত্যি হয় তাহলে তো নরেন্দ্র মোদীদের বিরাট বড় করে কারণটা উল্লেখ করা উচিত ছিল যে বাবুল সুপ্রিয়কে আমরা এই কারণে কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে সরালাম কারণ তার আত্মসহায়কের বিরুদ্ধে আমাদের কাছে এই অভিযোগ আছে। কিন্তু বিমলদা কি বললেন যে সবাই জানে তদন্তটা করছে কেন্দ্রীয় সংস্থা, আর কেন্দ্রীয় সংস্থার তদন্তের হাত থেকে বাঁচার জন্য রাজ্য সরকার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, তাতে জয়েন করছেন। মানে বিমলদার এই তত্ত্বটা নিয়ে বিশ্বনাথ দারও 4টে বই লিখতে পারেন আর যদি ভালো করে গবেষণা করেন। আমার বক্তব্য হচ্ছে এই বিমলদাই টিভিতে বসে যাদের বিরুদ্ধে নারদা নিয়ে সারদা নিয়ে অভিযোগ করেছিলেন তারা সবাই কিন্তু বিজেপি থেকে বাঁচার জন্য তৃণমূলে আসেননি, তদন্তটা কেন্দ্রীয় সংস্থা করছিল, তাই বিজেপি সংস্থা থেকে বাঁচার জন্য তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং আজকে তাদের সঙ্গে মঞ্চ শেয়ার করে বিমলদা সভা করেন। আমার বক্তব্যের জায়গাটা খুব ক্লিয়ার, এই প্রতিহিংসার তত্ত্বটা এই কারণেই আমরা বলছি কারণ তার যে এই যে ব্যাপারটা যে যার বিরুদ্ধে এফআইআরটা করা হয়েছে সে বাবুল সুপ্রিয়র আত্মসহায়ক। বিজেপির বিভিন্ন নেতারা যখন বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন তারা বাবুল সুপ্রিয়র আত্মসহায়ক বলেই রাজনৈতিক প্রচারটা করছেন এবং আপনি দেখবেন কদিন পরে দিলীপ ঘোষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতারা আবার বক্তব্য রাখা শুরু করবেন। এবার গেছে, এবার অনেকক্ষণ ধরে উত্তর দিতে এটা আমার মনে হয় আগে থেকে গান গাওয়ার একটা চেষ্টা যে বাপু আমি ভিকটিম দেখো। ফলে অনেক রাজনীতিবিদ কিভাবে কি খেলেন সেটা তো ওনারা জানেন, সেটা হয়তো দেবাংশুও জানে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কাকে মন্ত্রিসভায় রাখবেন কি রাখবেন না প্রধানমন্ত্রীর ব্যাপার। সেই মন্ত্রিসভার যে রিসাফলিং হয়েছিল সেখানে রবিশঙ্কর প্রসাদের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতাকেও বাদ দেওয়া হয়েছে, তার কোনো ব্যাখ্যা প্রধানমন্ত্রী দেননি, তিনি দিতে বাধ্য নন। এটা তো পশ্চিমবাংলার এই সরকার চলছে সেরকম নয়, এটা দিল্লিতে একটা সিরিয়াস। কোনো আত্মসহায়কের বিরুদ্ধে এফআইআর হয়েছে? রবিশঙ্কর প্রসাদের কোনো আত্মসহায়কের বিরুদ্ধে এফআইআর হয়েছে? না না, অন্যায় না করলে কেন? কারণ উনি আবার কালকে কংগ্রেসে গেলে এফআইআর হবে কেন? এখানে তো এফআইআর টপ টু বটম সবার বিরুদ্ধে পশ্চিমবাংলা হওয়ার কথা। রবিশঙ্কর প্রসাদ তো বিরোধী দলে যোগ দেননি। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে, আমি বিশ্বনাথ যেহেতু একেবারে টাইম লাইন নিয়ে এত তর্ক বিতর্ক হচ্ছে, 2021 সালে 7ই জুলাই মন্ত্রিসভা থেকে বাবুল সুপ্রিয় বাদ পড়ে যে পোস্টটা করেছিলেন তার মাঝখানে আমি দেখছি এই বাক্য আছে, আমি আজ খুশি যে কোনো রকম দুর্নীতির অভিযোগ ছাড়াই আমি মন্ত্রিত্ব ছেড়েছি।
আমি বলছি যে এটার কোনো রাজনৈতিক অর্থ, অথবা সেই দিন তিনি বলেছিলেন তার সেই ব্যাখ্যাকে কালিমালিপ্ত করা হলো কিনা ইত্যাদি ইত্যাদি কেউ করতে পারেন। আমি মন্তব্যটা শুধু মনে করিয়ে দিলাম, তার ব্যাখ্যায় যাব না। কিন্তু এটাও ঠিক বিশ্বনাথ দা যে কোথাও বিষয়টা কিন্তু যেভাবে সিবিআই এফআইআরটা করেছে তাতে ভারী শিল্প মন্ত্রকের এতজন শীর্ষকর্তার বিরুদ্ধে 3 জন তো প্রথম সারির ঘুষ নেওয়ার অভিযোগ, আমি বলছি এটাও কিন্তু যে কোনো মন্ত্রিসভার পক্ষে খুব শ্লাঘার বিষয় নয়। আমি আপনাকে বলছি 3টে জায়গা থেকে জিনিসটা দেখা যেতে পারে। একটা হলো সিবিআই থেকে শুরু করে একাধিক এজেন্সি, তারা যে অনেক সময় পক্ষপাতিত্ব হয়ে এই ধরনের তদন্তগুলো করে, তাতে বেস্ট এক্সাম্পল হলো নারদা ইস্যুতে শুভেন্দু অধিকারীকে সেইভাবে ধরা হলো না, কিন্তু তৃণমূলের বাকি নেতাদের জেলে পোড়া হলো, একদিনের জন্য হলো জেল কেটেছে। আবার বাবুল সুপ্রিয় যতদিন মন্ত্রিসভায় ছিলেন ততদিন পর্যন্ত তার আত্মসহায়ক নিয়ে খুব একটা আমরা এই তদন্ত শুনিনি, এখন প্রকাশ্যে আসছে এবং বলা যায় এফআইআর করছে। কিন্তু প্রশ্নটা আমার দেবাংশুর কাছে, এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের তৃণমূল থেকে যারা বিজেপিতে এসেছিল তাদের ক্ষেত্রে আমরা দেখেছি। মুকুল রায় যতদিন তৃণমূলে ছিলেন একটা মামলা ছিল না, যেই মুহূর্তে তৃণমূল থেকে বিজেপিতে গেছেন 38টা মামলা মুকুল রায় ফেস করেছেন। আমাকে মুকুল রায় ব্যক্তিগতভাবে বলেছেন যে আমি মামলায় জর্জরিত হয়ে গেলাম। একইভাবে অর্জুন সিং যতদিন তৃণমূল কংগ্রেসের ছিল একটা মামলা ছিল না, সেই অর্জুন সিং যেই মুহূর্তে বিজেপিতে গেলেন এখন 108টার উপরে মামলা তার। একটার পরে একটা নেতা যখন তোমাদের দল বদল করেছে তখন তাদেরকে মার্ডারের মামলা থেকে তোমরা মুক্ত করেছো। তোমরা এবং বিজেপি মিলে কি চাইছো বলো তো? তোমরা এবং বিজেপি মিলে কার্যত দেশটাকে মানে নরকুণ্ডুতে পরিণত করছো। সিবিআই থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলো যেমন বিজেপি ব্যবহার করছে, তোমরা ঠিক তেমনি ভাবে পুলিশ এবং সিআইডি গুলো নিজের মতন ব্যবহার করছো। তোমরা রুল ঠিক এটার উত্তর ওনারা দুজনেই দেবেন, কিন্তু আমি বলছি বিশ্বনাথ দা এই তালিকা তো অন্তহীন। আপনি রাজীব বন্দ্যোপাধ্যায় ধরুন, রাজীব বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিতে গেলেন তার বিরুদ্ধে একেবারে স্বয়ং মুখ্যমন্ত্রী দুর্নীতির কথা বললেন, প্রকাশ্যে মঞ্চের ওপর থেকে বললেন। তারপরে যখন ফিরে এলেন একেবারে মঞ্চের ওপর থেকে কোনো আর শব্দ নেই। মানস ভূঁইয়া, একাধিক উদাহরণ, দীর্ঘ তালিকা দেওয়া যায়। আমি তো সে কারণেই বলছি যে কার্যত নরকুণ্ডুতে পরিণত করছে। রুল অফ ল, আইনের শাসন কি বলে এবং কিভাবে রাজনৈতিকভাবে এই এজেন্সিগুলোকে তদন্তগুলোকে তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে এই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের দুটো দল। আমি দুজনের কাছেই যাব, কিন্তু প্রবল ভাবে অস্বীকার করছেন বিমল শঙ্কর নন্দ। আগে বিমল দা, তারপর দেবাংশুতে যাব। না, বিশ্বনাথ ওরা ব্যালেন্সের খেলা খেলছে, ওকে তৃণমূলকে গালি দিতে গেলে বিজেপিকেও দিতে হবে। নারদা ইস্যুতে তুমি বলো বলেনি জেলের বাইরে, নারদা ইস্যুতে তোমার এটা ব্যালেন্সের খেলা তুমি খেলো না, কারণ তুমি ভালোই জানো যে পশ্চিমবঙ্গ সরকারটা কিভাবে চলে। তুমি ভালোই জানো যে পশ্চিমবঙ্গে কিভাবে বিরোধী নেতাদের ধুরমুস করা হয়, তাদের মামলায় জড়ানো হয়। কেন্দ্রীয় সরকার ওটা করে না। কেন্দ্রীয় সরকারের এই উদাহরণটা দেখাও করেছে। দ্বিতীয় কথা হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করতো কংগ্রেস আমলে, বর্তমান সরকারের আমলে করা হয় না। বারবার কেন্দ্রীয় সরকারও বলে গেছে এবং কেন্দ্রীয় সরকার বলেছে, এমনকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এসে সাম্প্রতিককালেও বলে গেছেন সিবিআই এর মতো চলবে, আমরা এগুলোকে হস্তক্ষেপ করি না। এইটা জানার পরেও তোমার যদি মনে হয় যে ভারতীয় জনতা পার্টি এগুলোকে ব্যবহার করছে, আমি সেই ভুল ভাঙানোর কোনো দায় আমার নেই। বিশ্বনাথ দা মনে হয় কিন্তু সাম্প্রতিককালে দেশের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি কি বলেছেন সেটাও আমাদের মাথায় রাখতে হবে। দ্রুত একবার দেবাংশু। না, আমি আগে একটা কথা বলি। বিমলদা বিশ্বনাথ দাকে ব্যালেন্সের কথা বললেন, -5-এ থাকলে আগে তো 0-এ আসতে হবে, তারপর তো ব্যালেন্স হবে। তবে আমি একটা কথা এখানে ক্লিয়ারলি বলি যে একটা এক্সাম্পল দিন, আমি বিমল শঙ্কর দা, বিশ্বনাথ দা উভয়ের কাছে বলছি, একটা এক্সাম্পল দিন তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর নির্বাচনের আগে সিআইডি বা পুলিশ আপনাদের বিধায়ক, আপনাদের সাংসদ, পঞ্চায়েত সদস্য তাদেরকে তুলে নিয়ে জেলে ঢুকিয়েছে। একটা এক্সাম্পল দিন, আমি দেখাতে পারি ভোটের আগে ভোটের পরে। এই সুমনদা, আপনি এই টেবিলে বসে কতবার আলোচনা করতে হয়েছে আপনাকে যে সত্যি নির্বাচন এলে কেন সিবিআই সক্রিয় হয়, নির্বাচন মিটে গেলে কেন সিবিআই চুপ করে যায়। আজকে আপনি একটা আপনাকে দেখান শো করতে হয়েছে, আপনি তো সমস্ত বিষয় নিয়ে শো করেন। আমি বলছি সিআইডি, আমি বলছি অপরাধ না করলে জেলে পূর্বে কি করে, আমি বলছি দেবাংশু, ও বাবা, আমি বলছি না দাদা, আমি একটা কথা বলি, একটু একটা লাইন, আমি জাস্ট একটা লাইন। আমি বলছি সত্যি যদি সিআইডি চাইতো, আপনাদের তথাগতরা এত কামিনী এবং কাঞ্চনের গল্প শুরিয়েছেন, গোটা আপনাদের মুরলীধর লেনটাকেই থানা বানিয়ে দেওয়া যেত। না করুক, চ্যালেঞ্জ করছি, আমি এই স্টুডিওতে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি স্টুডিওতে চ্যালেঞ্জ করে যাচ্ছি, করো। আর ভুল মামলা আমি বলি
আরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রিপল চুরির মামলা এনেছো। আরে শুভেন্দু অধিকারী অনেককে বাড়িতে চাকর পুষতে পারে, তার যা নিজের অ্যাসেট রয়েছে, সে ত্রিপল চুরি করতে যাবে। এই ধরনের ভুল অভিযোগ আনার আগে ভাবা উচিত। আমরা বলেছি প্লিজ থিংক অ্যাবাউট ইয়োরসেলফ। তোমরা কি করছো? তোমরা কি করছো? বিশ্বনাথ চক্রবর্তী, আমরা আমাদেরটা নিয়ে ভাবছি। আমি শুনুন, হ্যাঁ, এখন তোমাদের তো বাঁচার জন্য দৌড়াতে হবে, কিছু করার নেই। আমার কিন্তু ইন্টারেস্টিংলি বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা নিজেদের সরকারের যে এজেন্সি আছে ক্লিন চিট দিচ্ছেন, কিন্তু বিষয়টা কি এইভাবে শুধু সাদা এবং কালোতে? দেবাংশু জেলের কথা বলছে, আমি বলছি কটা এফআইআর হয়েছে 2021 সালের পর থেকে? আমি বলছি যে একাধিক বিরোধী নেতাকে আদালতে গিয়ে জামিন নিতে হয়েছে, এবং সিবিআই বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ যতই একেবারে নস্যাৎ করে দিন বিমলদা, ছবিটা গোটা দেশে, শুধু পশ্চিমবঙ্গের না, গোটা দেশের ছবিটা মোটেই সে কথা বলে না বিশ্বনাথ চক্রবর্তী। আমি খুব পরিষ্কার করে বলি যে বিমলদা যেটাকে ব্যালেন্সের কথা বলছে, আমি পরিষ্কার করে বলতে পারি যে কেন্দ্রীয় সরকার বহু ক্ষেত্রেই সাংবাদিক থেকে শুরু করে সরকার বিরোধী অবস্থান যাদের আছে তাদেরকে বিভিন্ন মামলা দিয়ে জেলে পচিয়েছে। এটা কি করে অস্বীকার করে? আমি পরিষ্কার, দেশদ্রোহিতার অপরাধ হবে না দেশের বিরুদ্ধে লিখলে? আমি আবার বলছি, দেবাংশু যে কথা বলছে, প্রতিনিয়ত বিরোধী নেতাদেরকে ফলস মামলা দেওয়া হয়েছে, একের পর এক ফলস মামলা দিয়ে বিরোধী নেতাদের মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে, এমনকি সংবাদ মাধ্যমকে পর্যন্ত মিথ্যে মামলা দেওয়া হয়। ফলে দুটো বিশ্বনাথ দা, আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, দুটো প্রশ্ন। না, আপনি অনেক সিনিয়র, আপনি এটা বলতে পারবেন, আমিও শিখবো আপনার থেকে, আমি একটু শিখতে চাইছি আপনার থেকে। না বিমল, বিশ্বনাথ আমি শিখতে চাইছি। আপনি তো আমার স্যারের মতো, আপনি আমার শিক্ষকের মতো। আমি দুটো প্রশ্ন করছি। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোন মামলাটা মিথ্যা, কোন মামলাটা সত্যি। যদি তৃণমূল সরকারের কেউ কোন ঘটনাকে তদন্ত হওয়ার আগেই মিথ্যা বলে, আপনি বলবেন একজন প্রভাবশালী কি করে মিথ্যা বললো? আরে আপনি তো তার চেয়ে ডবল প্রভাবশালী, মানুষ আপনাকে গোটা রাজ্য চেনে, সেই আপনি একটা মামলাকে আগেই বলে দিচ্ছেন মিথ্যা মামলা, খুব ভালো কথা। কিন্তু দেবাংশু তুমি কি বলছো ভেবে বলছো তো? আমি বলছি যে আজকে ধরো এই এতক্ষণ আমরা যে নিয়ে এত বিতর্ক, এই মামলা তো তদন্ত শুরুই হয়নি, শুধু এফআইআরটা সংবাদ মাধ্যমের হাতে এসছে, তখনই তো তোমরা বলে দিচ্ছ মিথ্যে মামলা, প্রতিহিংসা। কে ছাড়ছে বাবা? এখন এইটা দেখে কেউ যদি বলে সুমন ডাল মে কুছ কালা হয়, সে কি খুব ভুলভাল কিছু বলবে? হ্যাঁ, না না, বিজেপির গোটা ডাল কালো ডাল, দাদা খেতে পারবেন না। আমি যেটা বলছি সুমন দা, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু বলছি, যে আপনি দেখুন তৃণমূল কংগ্রেসের বহু নেতা নেত্রী, তাদেরকে মিনিট খানেকের মধ্যে গ্রেফতার করে। আপনাদের হয়তো বহু ক্ষেত্রে খবর করতে হয় না, তার আগেই তারা গ্রেফতার হয়ে যান। আনারুল থেকে শুরু করে, আরাবুল ইসলাম থেকে শুরু করে, বিধাননগরের কাউন্সিলর থেকে শুরু করে, একটা একাধিক এক্সাম্পল। কিন্তু আপনি সর্বভারতীয় ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখান তো, বিজেপির নেতার ছেলে গাড়ি পিছে মেরে দিল, মিডিয়ার প্রেশার না এলে সেখানে পুলিশ অ্যাকশন করে না। হাতরাস থেকে শুরু করে একটার পর একটা এক্সাম্পল, উন্নাও বিজেপির নেতা গ্যাংরেপ করলো, এগুলো যখন প্রেশার পলিটিক্যাল পার্টির থেকে না আসে তারা অ্যাকশন করে না। কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে এটা হয় না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সে কাজগুলো করেন। দেবাংশু একেবারে হয় না। আমি বলছি আইসির বিরুদ্ধে এত অভিযোগ, সেই ঝালদার আইসি স্বপদে চেয়ারে থেকে গেলেন বিমল শঙ্কর নন্দ। ভালো, নিজের দলকে সমর্থন করার সমস্ত অধিকার প্রত্যেকেরই রয়েছে, কিন্তু এখানে একদম এই যাকে বলে কোট আনকোট কাঁচা মিথ্যে, এটা বললে লোকে হাসাহাসি করে। ক্ষমতার জোরে মিথ্যেটাকে তুমি বলতেই পারো, কিন্তু নিজের দলের সমর্থনের ব্যাপার বিমলদা, আপনি এবং দেবাংশু অন্তত আজকের এই আলোচনায় আগাগোড়া করে গেছেন, তাতে নিঃসন্দেহে সংবাদ মাধ্যমে এসছেন, দলের প্রতিনিধিত্ব করছেন, সেটাই তো করবেন, সেটাই স্বাভাবিক, আমি সেটা কিচ্ছু বলছি না। কিন্তু যেহেতু এতবার কথা এলো যার, বাবুল সুপ্রিয়, তিনি বিধানসভা উপনির্বাচনে বালিগঞ্জে জয়ী হয়েছেন, কিন্তু তিনি এখনো হবু বিধায়ক, কোট আনকোট হবু থেকে গেলেন কেন? তার কারণ তার শপথ গ্রহণ হয়নি। আজকে এই বিষয়ে বিধানসভার মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, কি বলেছেন বিমানবাবু দেখাবো। 16 এপ্রিল বালিগঞ্জ থেকে জয়ী হয়েছিলেন, সোমবার 9 মে, কিন্তু এখনো শপথ নিয়ে এত দূরের কথা, বাবুল সুপ্রিয়র শপথ নিয়ে জটিলতা এখনো কাটেনি। রাজ্যপাল, স্পিকার নাকি ডেপুটি স্পিকার, কে বাবুল সুপ্রিয়কে শপথ বাক্য পাঠ করাবেন? সংবিধানের 188 নম্বর ধারা অনুযায়ী বিধায়ক পদে শপথ বাক্য পাঠ করাতে পারেন রাজ্যপাল বা তাঁর অনুমোদিত কেউ। বালিগঞ্জে উপনির্বাচনের ফল বেরোনোর পর শপথ গ্রহণ অনুষ্ঠানের অনুমোদন চেয়ে রাজ্যপালকে একাধিকবার চিঠি দেয় পরিষদীয় দপ্তর। প্রথমে সেই অনুমোদন দেননি রাজ্যপাল, উল্টে বেশ কিছু তথ্য চেয়ে পাননি বলে নোট পাঠান জগদীপ ধনকর। টানাপোড়েনের মধ্যে পরে টুইট করে বাবুল সুপ্রিয়কে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দেন রাজ্যপাল, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা জানিয়ে দেন ডেপুটি স্পিকার।
সেই বিষয়টি রাজ্যপালকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়। তারপর কয়েকদিন কেটে গেলেও রাজভবনের তরফে কোনো বার্তা দেওয়া হয়নি। এই ব্যাপারটা তো আমার হাতে নেই, এই ব্যাপারটা মহামহিম রাজ্যপালের হাতে এবং পরিষদীয় মন্ত্রীর হাতে রয়েছে। আমি মনে করি এটা হয়ে যাওয়া উচিত ছিল এতদিন। রাজ্যপাল নিজেই তো শপথ দিতে পারেন, এত বলার তো কিছু নেই। বিধানসভায় আসবেন, এসে শপথ দিয়ে যাবেন, বিধানসভার সদস্য হবেন, এত বিতর্ক বাড়াবার কোনো ব্যাপারই নেই। কাউকে পছন্দ হতে পারে, কাউকে পছন্দ না হতে পারে, তার জন্য কারো শপথ গ্রহণ আটকে যাবে, এটা বাঞ্ছনীয় না। এটি রাজ্যপাল এবং মহামান্য স্পিকারের বিষয়। এই অবস্থা তৈরি করবার জন্য কে বা কারা দায়ী সেটা সম্পূর্ণ তাদের দুজনের বিষয়। ভোট হয়েছে, অবাধ গণতান্ত্রিক ভোট, বিজেপি জামানত জব্দ হয়েছে, বাবুল সুপ্রিয় বিধায়ক হয়েছেন। একটা প্রতিহিংসা পরায়ণ হয়ে রয়েছে বিজেপি, আর বিজেপির দূতের কাজ করছেন জগদীপ ধনখড়। ফলে বিজেপি যে রাগনা মেটানো, সেটা এই জগদীপ ধনখড় ভাবছেন আমি একটু মিটিয়ে দিই বিজেপির হয়ে, একটু হ্যারাস করে, শপথটাকে দেরি করে, জটিলতা তৈরি করে। এই টানাপোড়েনের মধ্যে কবে বিধায়ক পদে শপথ নেবেন বাবুল সুপ্রিয়, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।